तं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ততো জয়মুদিরয়ে। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে আমাদের যে মাসিক আলোচনা হয় মহাভারতের চরিত্রগাথা, আজকে শকুনির চরিত্রের দ্বিতীয় পর্ব শুনতে যারা এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণানাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, আপনাদের সকলকে সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তা আমরা আগের দিন শকুনি চরিত্র শুরু করেছিলাম। তিনি কিভাবে, কোথা থেকে এলেন, কি তার বৈশিষ্ট্য, এই আলোচনাটা হয়েছিল। পাশা খেলার সভায় যার জন্য তিনি বিখ্যাত তখনও ঢুকিনি। আজকে সেই পাশা খেলার সভায় আমরা প্রবেশ করব। মহাভারতের প্রধান দুটো ঘটনা হচ্ছে পাশা খেলা এবং তার ফলশ্রুতি হিসেবে কুরুক্ষেত্র যুদ্ধ। ঘটনা অনেক মহাভারতে, কিন্তু প্রধান ঘটনা, টার্নিং পয়েন্ট বা তাৎপর্যপূর্ণ ঘটনা যদি কিছু হয় তাহলে সেটা হলো এই পাশা খেলা। এই পাশা খেলা থেকেই সবকিছুর সূত্রপাত। প্রথম যে ঘটনাটি এই পাশা খেলার, সেটি রয়েছে মহাভারতের সভা পর্বে। মহাভারতের 18টা পর্ব, প্রথম পর্ব হচ্ছে আদি পর্ব, তারপরেই সভা পর্ব, এরপরে অন্যান্য পর্বগুলি আছে। এই পর্বের সূচনায় জরাসন্ধ বিজেতা ভীমের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও শেষ পর্যন্ত এই পর্বের নায়ক হয়ে উঠলেন শকুনি। তার বিখ্যাত পাশা খেলার রহস্য বুঝতে না পারলে মহাভারতটাই বোঝা যাবে না। অনেকে শকুনিকে অপছন্দ করেন, করাটা খুব স্বাভাবিক, আমিও করতাম। এখন করি না বললে ভুল বলা হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পছন্দ করিও বটে, কারণ তার মধ্যেও তো কিছু গুণ ছিল। তা সেই শকুনিকে যদি না বুঝি, তার পাশা খেলার রহস্যটা যদি না বুঝি, মহাভারতের অনেকটাই আমাদের কাছে অন্ধকার হয়ে যাবে। আমরা জানি তিনি কপটভাবে পাশা খেলতেন, এটা আমরা বহু লোকের মুখে শুনেছি, আমরা বলি, আলোচনা করি ইত্যাদি। বস্তুত যে কোনো খেলার মধ্যেই শট ধূর্ত খেলোয়াড়রা জেতার জন্য নানা রকম কৌশলের আশ্রয় নেয়। সেগুলি নীতিবিরুদ্ধ হলেই সেটাকে আমরা বলি কপটতা। আজকের পরিভাষায় জোচ্চুরি আমরা বলে থাকি। মহাভারতে বহু জায়গায় বলা আছে শকুনি কপট চালে যুধিষ্ঠিরকে বারবার হারিয়েছেন। এমনকি খেলা চলাকালীন শকুনির সামনেই বিদুর সোচ্চারে কথা বলেছেন। ঠান্ডা মাথার খুনি শকুনি এসবের কোনো উত্তর দেননি, তার হয়ে দুর্যোধনই যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছেন। আমাদের মনে প্রশ্ন জাগে, শকুনির কপটতাটা কি রকম ছিল? এই নিয়ে বিভিন্ন বিদ্বজ্জনের বেশ কিছু আলোচনা রয়েছে, অনেক গালগল্পও রয়েছে। আগের দিন আলোচনা হচ্ছিল ওই তার বাবার হাড় দিয়ে নাকি হয়েছিল, গুবুরে পোকার কেস, অনেক কিছু, এসব ভুলভাল, এগুলো মহাভারতে কোনোটাই নেই। আসলে কি হয়েছিল সেইটা আজকে আমরা দেখার চেষ্টা করব। এমনিতে মনে হয় এই পাশা খেলায় শকুনি এতটাই ওস্তাদ ছিলেন যে বিনা কপটতাতেই যুধিষ্ঠিরকে হারিয়ে দিতে পারতেন। এটা একালের মতো সেকালের সমস্ত মানুষ মনে করত, এর মধ্যে কোনো মতবিরোধ নেই। কিন্তু বিদুরের সন্দেহ হয়েছিল এই কারণে যে এত দান ফেলা হলো, শকুনির সবকটা দান সঠিক পড়লো? ভালো খেলোয়াড়েরও তো একটা দান ভুল হতেই পারে, কিন্তু শকুনির তো তা হলো না। সন্দেহটা এখানেই। শকুনি আসলে নিজের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য যুধিষ্ঠিরকে একটাও সুযোগ দিতে চাননি। তিনি চেয়েছেন নিরঙ্কুশ জয়। তার জন্যই তার কৌশল প্রয়োগ বা কপটতা। কপটতা কোন পর্যায়ের হতে পারে তার একটা দৃষ্টান্ত দেওয়া যাক। সেটা মহাভারতের পরবর্তী সময়কালে রচিত বৌদ্ধ জাতকে রয়েছে। জাতকের গল্পগুলো বুদ্ধদেবের বিভিন্ন জন্মের কাহিনী, যা তিনি নিজের মুখে বলেছেন। সেখানে একটা কাহিনীতে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধ তার পূর্ববর্তী এক জন্মে ছিলেন ধনী পরিবারের সন্তান, সেটা রাজা ব্রহ্মদত্তের রাজত্বকাল। যৌবনেই তিনি পাশা খেলায় বিশেষ দক্ষ হয়ে উঠেছিলেন। একবার একজনের সঙ্গে খেলতে বসেছেন পাশা।
যে আসলে ছিল একটা পাক্কা জুয়াচোর। খেলতে খেলতে যখন সে দেখতো সমস্যায় পড়েছে, তখন বলতো এই দানটা হবে না, একটা ঘুঁটি পাওয়া যাচ্ছে না। প্রথমটায় আসল ব্যাপারটা ধরতে না পারলেও একদিন তিনি ধরে ফেললেন সেই জুয়ারির চালাকিটা। দেখলেন ওই জুয়ারি যখনই ঘুঁটি গুনে দেখছে পরাজয় নিশ্চিত, তখনই সে একটা ঘুঁটি টপ করে গিলে ফেলছে। একদিন তিনি করলেন কি, ঘুঁটিগুলিতে হালকা বিষ মাখিয়ে শুকিয়ে নিয়ে খেলতে এলেন। জুয়ারি নিজের কৌশলে একটা ঘুঁটি গিলে ফেললো এবং কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে আয়ুর্বেদিক ঔষধ খাইয়ে বমি করিয়ে ঘুঁটিটি তিনি বের করলেন এবং তাকে বাঁচিয়ে তুললেন। এইভাবে তার কপটতা ধরা পড়েছিল। এই কাহিনী থেকে বোঝা যায় একজন জুয়ারির ক্ষিপ্রতা কি মারাত্মক হতে পারে। তবে শকুনি অবশ্যই ঘুঁটি গিলে ফেলতেন না, কিন্তু তারও ক্ষিপ্রতা ছিল এমনই চূড়ান্ত পর্যায়ের, এবং এ ব্যাপারে তিনি গর্ববোধ করতেন। তার কথার মধ্যেই সেটা প্রকাশিত। কুরুক্ষেত্র যুদ্ধের প্রতীক যেন এই পাশা খেলা। এর পরিণামে যে ভয়ঙ্কর যুদ্ধ হবে, এ যেন তার একটা নাটকীয় প্রতীক, তির্যক আভাস। শত্রুতার বিষ চারিয়ে গেল রক্তের ভিতরে ভিতরে, শিরায় শিরায়। শকুনি যুদ্ধ বিগ্রহ আদৌ পছন্দ করেন না, কিন্তু তার কথার মধ্যেই তার অজান্তে বেজে উঠেছিল রণসঙ্গীত। পাশাই আমার ধনুক, পাশাই আমার বাণ, পাশার হৃদয়ে ধনুকের যায় এবং আসনি আমার রথ। মহাভারতে এই বিখ্যাত পাশা খেলা পর্বে শকুনির মধ্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। প্রথমত, তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য। দ্বিতীয়ত, তুমুল আত্মবিশ্বাস। তৃতীয়ত, ঠান্ডা মাথা। চতুর্থত, কপটতা। পঞ্চমত, বাকচাতুরী। ষষ্ঠত, যুধিষ্ঠিরের মনস্তত্ত্বটা ধরে ফেলা। এবং সপ্তমত, মায়া। আমরা সবকটি বৈশিষ্ট্যই দেখতে পাবো এবং সেটি বোঝার চেষ্টা করব। ইন্দ্রপ্রস্থ থেকে যুধিষ্ঠির সপরিবারে বিদুরের সঙ্গে এসে পৌঁছালেন হস্তিনাপুরে। সেই রাত্রি প্রাসাদে বিশ্রাম নিয়ে পরদিন সকালে ভাইদের নিয়ে উপস্থিত হলেন রাজসভায়। তখনও ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ কেউ সভায় আসেননি। কিন্তু শকুনি পাশার ছক পেতে ঘুঁটি সাজিয়ে বসে আছেন। পাশে বসেছেন দুর্যোধন, দুঃশাসন আর কর্ণ। পিছনে রয়েছে দুর্যোধনের বাকি ভাইরা এবং কয়েকজন পাকা জুয়ারি। আমরা জানি পাশা খেলার আসরে সবচেয়ে বেশি প্রতিবাদ উচ্চারিত হয়েছিল বিদুরের কণ্ঠে। সেই কারণে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। আর একবার প্রতিবাদ করেছিলেন দুর্যোধনের ভাই বিকর্ণ। তাকে নিয়েও ইদানিং বহু কবিতা, নাটক ইত্যাদি হচ্ছে। কিন্তু প্রথম প্রতিবাদ উচ্চারিত কার কণ্ঠে হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। কেউ সেটি নিয়ে চর্চা করেন না। প্রথম প্রতিবাদ উত্থাপিত হয়েছিল যুধিষ্ঠিরের কণ্ঠে, এবং একবার নয়, একাধিকবার। যুধিষ্ঠিরকে সবাই ঢুকতে দেখে প্রথম তাকে সাদর সম্ভাষণ করেছিলেন শকুনি। আজকের দিনটা তো তাঁরই, তিনি তো আজকের একদিনকার সুলতান। শকুনি বলে উঠলেন, এই তো যুধিষ্ঠির, তুমি এসে গেছো। তোমার জন্যই সবাই অপেক্ষা করে আছে, তাহলে খেলা শুরু করা যাক। তখনও হস্তিনাপুরের রাজাই সভায় এসে উপস্থিত হননি, যার আহ্বানে খেলতে এসেছেন যুধিষ্ঠির। তিনি আসার আগেই খেলা শুরু করে দিতে চাইছেন শকুনি। তার হাত এখন নিষ্পিস করছে, অবশ্যম্ভাবী জয় তিনি এখন দেখতে পাচ্ছেন। যুধিষ্ঠির বললেন, দেখুন, পাশা খেলার মধ্যে অনেক ছল কপটতা আছে। এর মধ্যে ক্ষত্রিয়ের তেজ দেখানোর কিচ্ছু নেই। ন্যায় নীতির তো কোনো বালাই নেই। আপনি কি কারণে এই পাশা খেলা এত পছন্দ করেন? কোনো ভদ্রলোকই তো করে না। কাজে নৃশংসের মতো অন্যায়ভাবে আমাদের জয় করার চেষ্টা করবেন না। খেলার শুরুতেই এমন সমালোচনার মুখে পড়েও শকুনি শান্তভাবে এর উত্তর দিচ্ছেন, মহারাজ, পাশা খেলায় যে দান পড়বে তা আগেই যে বুঝতে পারে, বা খেলার মধ্যে যদি সঠতা হয়েও যায়, সেটা যে চট করে বুঝে নিয়ে তার প্রতিকার করতে পারে, আর যে দান ফেলার ব্যাপারে চৌখস, সে কখনোই হারতে পারে না।
এ খেলায় আমরা তো হেরে যেতেই পারি, তবুও আমরা খেলবো। তুমি আর দেরি করো না, বসে পড়ো খেলতে। শকুনির এই কথার মধ্যেই আছে তার জয়লাভের ইঙ্গিত, যেটা আদৌ বুঝতে পারেননি যুধিষ্ঠির। কারণ যুধিষ্ঠির আসার আগে থেকেই বুঝতে পেরেছেন একটা বিপর্যয় আসছে তাদের জীবনে, যাকে রোধ করা যাবে না। নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় যুধিষ্ঠির প্রথম থেকেই বেশ নার্ভাস। শকুনি বললেন, জিততে সেই পারে যে গণনায় চতুর, অর্থাৎ দান দেওয়ার পরেই চটপট গুনে ফেলতে যে পারে, এবং ঠিক দান পড়েনি বুঝলে আঙুলের কারসাজিতে ঘুঁটি উল্টে দেওয়া বা গণনায় কারচুপি করায় যে দক্ষ, তারই জেতার সম্ভাবনা। শকুনি এটা করেছিলেন। প্রতিবারেই দেখা গেছে যুধিষ্ঠির পণ ধরার সঙ্গে সঙ্গে শকুনি দান ফেলেছেন, মুহূর্তের মধ্যেই গুনে বলে উঠেছেন, এই তো জিতেছে। আসলে হয়তো সেটা তিনি জেতেননি। এখানেই তার ধূর্ততা, ক্ষিপ্রতা, কপটতা ফাঁকি দিয়েছে পাঁচ ভাইয়ের চোখকেই। শকুনের পরে কি বলছেন, খেলার মধ্যে যদি সততা হয়েও যায় সেটা চট করে বুঝে নিয়ে তার প্রতিকার করতে হয়। অর্থাৎ বলতে চাইছেন, তিনি যদি সততা করেনও তাহলে যুধিষ্ঠিরের উচিত সেটা চট করে বুঝে নিয়ে তার প্রতিকার করা। আমরা জানি যুধিষ্ঠির এমন ধুরন্ধর খেলোয়াড় ছিলেন না, বস্তুত তার মতো কোনো ভদ্রজনই এই কপটতা ধরতে পারবেন না, এটা শকুনি জানতেন। শুধু যুধিষ্ঠির কেন, তার পাশে বসা বাকি চার ভাইয়েরও ক্ষমতা ছিল না শকুনির চালাকিটা ধরে ফেলার। একমাত্র ধূর্ত জুয়ারির পক্ষেই এটা ধরা সম্ভব। বোঝাই যাচ্ছে পাণ্ডবদের সর্বস্ব লুট করে নেওয়ার জন্যই তাদের ধৃতরাষ্ট্র বাধ্য করেছিলেন একজন ভয়ঙ্কর শঠ জুয়ারির সঙ্গে বসে পাশা খেলতে। এর কি পরিণাম হতে পারে তা যুধিষ্ঠির যেমন বুঝেছিলেন তেমনি বুঝেছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুরও। কিন্তু রাজাকে অমান্য বা অতিক্রম করা যায় না বলেই তারা কেউ এই অন্যায় খেলাটিকে আটকাতে পারেননি। রাজ ক্ষমতা যদি শঠ ধূর্তদের পৃষ্ঠপোষক হয়, তবে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই অন্যায় অবিচারের বলি হয়। ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ তখনও আসেনি রাজসভায়। তখন থেকেই এই খেলার তীব্র সমালোচনা করেছেন যুধিষ্ঠির তার স্বভাব সিদ্ধ ভদ্র জনচিত ভঙ্গিতে। যুধিষ্ঠির আরো বলছেন, আমাদের সমাজে মুনিশ্রেষ্ঠ অসিত দেবলের মতো মানুষেরাও ধূর্তদের সঙ্গে কপট পাশা খেলাকে সবসময় নিন্দা করেছেন। আমরা ক্ষত্রিয়রা জয় বলতে যুদ্ধ জয়কেই বুঝি, পাশা খেলায় নয়। কোন ভদ্র মানুষ যেমন মুখে অশোভন বাক্য আনে না, তেমনি কপট আচরণও করে না। সজ্জন ব্যক্তিরা অকপট ভাবে সরাসরি যুদ্ধ করাকেই শ্রেয় বলেছেন। ক্ষত্রিয় বলে যথাশক্তি মানুষের সেবা করাই আমাদের ধর্ম। শকুনি, আমি সততা করে কখনো ধনসম্পদ পেতে চাই না, প্রয়োজন নেই এই খেলার। ধূর্ত লোকেরা যতই বাইরে সবার সামনে ভদ্র সেজে থাকুক না কেন, তাদের আসল চরিত্রটা সবাই বোঝে, কেউ তাদের প্রশংসা করে না। যুধিষ্ঠির যা বললেন স্পষ্টতই তা কড়া ভাষায় ভদ্রভাবে প্রতিবাদ। কিন্তু এসবের কোনো মূল্যই নেই শকুনির কাছে। তিনি ক্ষত্রিয়ের মর্যাদা বোঝেন না, বোঝেন ছলে ও কৌশলে অপরের সম্পদ হরণ করা। যেহেতু রাজশক্তি তার পরম সহায়, তাই নিশ্চিন্তে নির্ভাবনায় তিনি পাল্টা উত্তর দিয়ে যাচ্ছেন। শকুনি বলছেন, দেখো যুধিষ্ঠির, এক পণ্ডিত আর এক পণ্ডিতের সঙ্গে যখন তর্ক বিতর্কে নামে, তখন তর্কযুক্তির ফাঁকিতেই তিনি অপর পক্ষকে পরাস্ত করেন। বিদ্বান মানুষ একইভাবে মূর্খকে পরাভূত করেন। তেমনি যে পাশা খেলতে ভালো জানে সে ওই কৌশল অবলম্বন করেই অন্যকে হারায়। সব কাজের মধ্যেই এই কৌশল আছে, কৌশল করেই তো মানুষ জেতে, এটাকে অন্যায় বলা যায় না। যখন ক্ষত্রিয়রা দুর্বল প্রতিপক্ষকে অস্ত্র দ্বারা আঘাত করে, সেটা কি অন্যায়? শকুনি নিজের কপটতাকে আড়াল করে কৌশলটাকে সামনে আনতে চাইছেন। আসলে এ সবই হলো কথার মারপ্যাঁচ। এরপর তিনি একটা অদ্ভুত চাল চাললেন।
যুধিষ্ঠিরের আত্মমর্যাদায় ঘা দিয়ে তাকে মানসিক চাপে ফেলে দিলেন। বললেন, দেখো, যদি আমাকে তোমার ধূর্ত বলে মনে হয় আর এই খেলাতে তুমি ভয় পাও, তাহলে ছেড়ে দাও, তোমার আর খেলে কাজ নেই। শকুনি খুব ভালো করেই জানেন যুধিষ্ঠিরের আত্মমর্যাদা বোধ রয়েছে। উপরন্তু ইন্দ্রপ্রস্থের রাজা তিনি, রাজধর্ম মেনেই তাকে খেলতে আসতে হয়েছে। হারার ভয়ে পালিয়ে যাবার বান্দা যুধিষ্ঠির নন। যুধিষ্ঠির স্বাভাবিকভাবেই বললেন, পাশা খেলায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেই খেলতে এসেছি, আর পাশা খেলায় আহ্বান করলে খেলতেই হয়। এ খেলায় অদৃষ্টই বলবান, যা আছে কপালে কি আর করা যাবে, বেশ, কার সঙ্গে খেলতে হবে? এবার উত্তর দিলেন দুর্যোধন। বললেন, পণ আমি রাখবো, আর আমার হয়ে পাশার চালটা দেবেন আমার মামা শকুনি। আবারও প্রতিবাদ করলেন যুধিষ্ঠির। বললেন, সে কি করে হয়? একজনের হয়ে আর একজন চাল দেবে কি করে? এ তো অন্যায়, তুমি নিজেই চাল দাও। অবাক করার মতো বিষয় হলো, শকুনির সঙ্গে গলা মিলিয়ে দুর্যোধনও যখন কথা বলছেন, তখন যুধিষ্ঠির এতবার প্রতিবাদ করলেও তার চার ভাই তখনও নীরব। এতই নীরব যে তারা পাশে যে আছেন সেটা বোঝা যাচ্ছে না। সেই বিদুরের ইন্দ্রপ্রস্থ গিয়ে সুহৃদ্দূতে যোগদানের জন্য আমন্ত্রণ করা থেকে এখনো পর্যন্ত পাণ্ডব ভাইদের কথা বলতে দেখছি না। পাশা খেলার পক্ষেও না, বিপক্ষেও না। পাশা খেলা হয়ে যাবার পর অর্জুনকে একবার বলতে শুনি, যুধিষ্ঠির যে পাশা খেলার আমন্ত্রণ স্বীকার করে খেলতে এলেন এটা রাজধর্ম মেনেই। অর্থাৎ অর্জুনের সমর্থন আছে যুধিষ্ঠিরের খেলতে আসার পিছনে, কিন্তু এখনো পর্যন্ত যুধিষ্ঠিরের সমর্থনে কোনো পাণ্ডবকেই কথা বলতে দেখছি না। তারা কি যুধিষ্ঠিরের মতো বুঝে গিয়েছিলেন ধৃতরাষ্ট্রের এই জঘন্য প্রয়াসের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারো নেই? যুধিষ্ঠিরের সঙ্গে দুর্যোধন শকুনির যখন এই তর্ক বিতর্ক চলছে, তখন সভাগৃহে প্রবেশ করলেন ধৃতরাষ্ট্র। তার পিছন পিছন ভীষ্ম, দ্রোণ, কৃপ এবং বিদুর এলেন একেবারেই অপ্রসন্ন চিত্তে। হইচইয়ের মধ্যে চাপা পড়ে গেল যুধিষ্ঠিরের কথা। তিনি বুঝলেন অবধারিত সর্বনাশ থেকে আজ আর তাঁদের মুক্তি নেই। বোধহয় এ কারণে তিনি একটু উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অপরদিকে শকুনি খোশ মেজাজে। খেলা শুরু হলো। ধৃতরাষ্ট্রের কথা অনুসারে সুহৃদ্দূত, বন্ধুত্বপূর্ণ খেলা। খেলাটা যে অনেকগুলো ঘুঁটি নিয়ে হয়েছিল এতে কোনো সন্দেহ নেই। যুধিষ্ঠির পণ রাখলেন মূল্যবান রত্নখচিত হার, দুর্যোধন রাখলেন মণিমাণিক্য। দুর্যোধন বললেন, আমার অনেক দামি রত্ন অঢেল ধনসম্পদ আছে, সে নিয়ে আমি অহংকার করছি না। যা হোক, এগুলো আগে তো যেত দেখি, তারপর ভাবা যাবে। তিনি নিশ্চিন্ত, শকুনি মামা আছেন, তিনি কিছুই হারাবেন না, বরং পাবেন অনেক কিছু। হাতে ঘুঁটি নিয়ে প্রথম দানটা দিলেন শকুনি এবং মুহূর্তের মধ্যেই বলে উঠলেন, এই জিতলাম। এত দ্রুত তার দান গোনা হয়ে গেল। যুধিষ্ঠির বুঝতে পেরে বললেন, আপনি কিন্তু ছল করেই জিতলেন। এখনো পর্যন্ত পাশা খেলার বিরুদ্ধে একক কণ্ঠের প্রতিবাদ উচ্চারিত হচ্ছে বারবার যুধিষ্ঠিরের মধ্য থেকে। মহাভারতের কবি এই সময় যুধিষ্ঠির সম্পর্কে দুটি বিশেষণ ব্যবহার করেছেন, যার অর্থ যুধিষ্ঠির কুরুবংশের রক্ষক এবং ন্যায়নিষ্ঠ। তবে শকুনির কাছে এসবের কোনো মূল্য নেই। তিনি কোনো উত্তর দিলেন না যুধিষ্ঠিরের কথায়। অতিরিক্ত কথা তিনি কখনো বলেন না, কিন্তু মন বুদ্ধি সম্পূর্ণ সজাগ, শান দেওয়া ছুরির মতো। বুঝতে পারছেন তিনি যুধিষ্ঠিরকে ফাঁদে ফেলতে পেরেছেন। যুধিষ্ঠির একা এবং একটা মানসিক চাপে রয়েছেন। জিততে জিততে দ্রুত এই চাপ বাড়াতে হবে, তবেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে পাওয়া যাবে তাকে। যেন মায়ামৃগকে ধরতে দৌড়চ্ছেন শ্রীরামচন্দ্র। প্রথম দানটি জেতার ফলে দ্বিতীয় দানের ক্ষেত্রে ঘুঁটি ফেলার সুযোগ রইল শকুনির হাতে। এভাবে দেখা গেল প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর ঘুঁটি চালিয়ে সবকটা দান দিয়ে গেলেন একা শকুনি।
প্রত্যেকবারই মহাভারতকারকে প্রায় একই কথার পুনরাবৃত্তি করে যেতে হলো। যুধিষ্ঠিরের পণ শুনে শকুনি ঘুঁটি ফেললেন এবং শঠতা করে যুধিষ্ঠিরকে হারিয়ে বললেন, এই জিতলাম। এই কথা বারবার বলেছেন মহাভারতের কবি, মানে প্রত্যেকটা দানের ক্ষেত্রেই। সারা খেলায় যুধিষ্ঠির একবারও ঘুঁটি নিয়ে চাল দেওয়ার সুযোগ পেলেন না। ওই পাশা যুধিষ্ঠিরের হাতে ওঠেইনি। পরপর 10টা চালে শকুনি বলে বলে জিতে গেলেন। হস্তগত করলেন যুধিষ্ঠিরের রথ, অশ্ব, গজ, দাসদাসী, রত্ন, অলংকার ইত্যাদি। শকুনির খেলার ধরন দেখেই বিদুর বুঝতে পারছিলেন খেলায় চূড়ান্ত শঠতা হচ্ছে। প্রথমে তিনি সতর্ক করলেন ধৃতরাষ্ট্রকে, তারপর কড়া ভাষায় নিন্দা করলেন দুর্যোধনকে। শেষে বললেন, পাশা খেলার সমস্ত কলহের মূলে এর ফল হবে ভয়ানক। দুর্যোধন নিজেই ডেকে আনছে বংশের সর্বনাশ, আর এই শকুনি কিভাবে পাশা খেলে সেটা আমাদের বিলক্ষণ জানা আছে। সে পার্বত্য গান্ধারের লোক, ছলনা কপটতা তাদের স্বভাব। মহারাজ, আপনি একে পাঠিয়ে দিন তার নিজের বাড়িতে। বসে বসে সব শুনছেন শকুনি, একটুও মাথা গরম করছেন না, মুখে মৃদু মৃদু হাসি। জানেন তাকে কি করতে হবে, তার হয়ে বলার জন্য তো দুর্যোধন আছে, রাজশক্তি সম্পূর্ণ তার হাতে। আর হলো তাই, দুর্যোধন তীব্র ভাষায় অপমান করলেন বিদুরকে। সারা সভা স্তব্ধ হতবাক হয়ে দেখল দুর্যোধনের ক্ষমতা এবং ঔদ্ধত্য। কিন্তু বিদুরকে থামানো গেল না। তিনি দুর্যোধনকে এবং যার ইচ্ছা ও প্রশ্রয় খেলার আয়োজন সেই ধৃতরাষ্ট্রকে আবার সতর্ক করলেন। তবে লাভ হলো না। তার বিবেকের বাণী নিষ্ফল, মাথা কুটে মিলিয়ে গেল প্রাসাদ কক্ষে। আর কেউ কোনো প্রতিবাদ করলেন না। ধৃতরাষ্ট্র খেলা বন্ধের আদেশ দিলেন না। তার মনোগত দুরভিসন্ধি বুঝতে বাকি রইল না যুধিষ্ঠিরের। ভীমকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা এবং যতুগৃহের অভিজ্ঞতা তো তার আছেই। বেশ বুঝতে পারছেন হিংস্র লোভী ধৃতরাষ্ট্র দুর্যোধন তাদের সর্বস্ব কেড়ে নিয়ে পথে না বসানো পর্যন্ত ছাড়বে না। ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপের সামনেই যখন অবাধে সব ঘটছে, তখন এই বিপর্যয়ের হাত থেকে পরিত্রাণের কোনো পথ নেই। ধূর্ত জুয়ারির সঙ্গে তাকে খেলে যেতেই হবে। খেলায় হেরে গিয়ে বাচ্চাদের মতো খেলবো না বলে উঠে পড়া কিংবা রাগের মাথায় সব লন্ডভন্ড করে দেওয়ার মতো উগ্র আচরণ যুধিষ্ঠিরের পক্ষে সম্ভব নয়। এটা তিনি পারেন না। আবারও শুরু হলো খেলা। আবারও একের পর এক পণে হাঁটতে থাকলেন যুধিষ্ঠির এবং মহাভারতকারকে সেই একই কথার পুনরাবৃত্তি করে যেতে হলো। জিতমিত্তেব শকুনি যুধিষ্ঠিরমভাষত। শকুনি যদি একটা দানও হাঁটতেন তাহলেই সুযোগ আসতো যুধিষ্ঠিরের, কিন্তু তা তো হওয়ার নয়। খেলায় অসাধারণ নিপুণতা, ক্ষিপ্রতা এবং সেই সঙ্গে কপটতায় শকুনি তখন অপ্রতিরোধ্য। তার একটা দানও ভুল হচ্ছে না এবং যুধিষ্ঠিরের রাজ ঐশ্বর্য ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। পরিবারের জ্যেষ্ঠ বলে তার দায়িত্ব অনেক, কিন্তু তিনি কোনোভাবেই সেই ক্ষয় রোধ করতে পারছেন না। একটা দান দেওয়ারও সুযোগ পাচ্ছেন না তিনি। ক্রমশ তার রোখ চেপে যাচ্ছে। খেলার উত্তেজনায় এবং শকুনির কৌশলে ক্রমশ আত্মবিস্মৃত হচ্ছেন তিনি। এ ধরনের খেলায় এমন এক মত্ততার সৃষ্টি হয় যা কোনো নির্বিবাদী শান্ত স্বভাবের মানুষের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ে। ইদানিংকালে মোবাইল গেমের দৌলতে বিষয়টা আমাদের কাছে অনেকেরই জানা। কত শিক্ষিত ভদ্র ঘরের ছেলে যে এ জাতীয় খেলায় সর্বশান্ত হয়েছে, এমনকি প্রাণ হারিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। এমনও দেখা গেছে যে মানুষ এই সব স্নায়ু উত্তেজক খেলার সঙ্গে কখনো যুক্ত হয়নি, কিন্তু বন্ধুর অনুরোধে হোক বা নিজের ক্ষণিক অবসর বিনোদনের জন্য একবার ঢুকে পড়েছে এই মারণ খেলার বৃত্তে। সে হারিয়েছে তার মূল্যবান সময়, মানসিক স্বাস্থ্য, এমনকি অর্থ। একেই আমাদের প্রাচীন শাস্ত্রে মদ বা মত্ততা বলে অভিহিত করা হয়েছে। স্থান পেয়েছে ষড়রিপুর মধ্যে। হার ও জিতের অবিরাম তরঙ্গে দুলতে দুলতে মনের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনার, যেন নেশা লেগে যায়। তখন সহজে তার থেকে বেরিয়ে আসা যায় না।
যুধিষ্ঠিরের মনে সেই নেশা না জাগলেও জেতার জন্য একটা রোগ ক্রমশ বেড়ে যাচ্ছে, আর দ্রুত তার ওপর চাপ বাড়িয়ে যাচ্ছেন শকুনি। সেই চাপের ফলেই সমস্ত পার্থিব সম্পদ হারিয়ে যুধিষ্ঠির পণ রাখতে শুরু করলেন তার ভাইদের। নকুল আর সহদেবকে যুধিষ্ঠির পণে হারিয়ে ফেলার পর উজ্জ্বল হলো শকুনির চোখ। তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেদিকেই এগোচ্ছেন ধীরে ধীরে। জানেন দুর্যোধনের মনোবেদনাটা কোথায়। তার ভীম অর্জুনকে চাই, যাদের সেই কৈশোরেই বন্দি করে যুধিষ্ঠিরকে কবজা করতে চেয়েছিলেন তিনি। এবার কথার ফাঁদ পাতলেন শকুনি। যুধিষ্ঠিরকে একটু খোঁচা দিয়ে বললেন, নকুল সহদেবকে তো আমি জিতে নিয়েছি, কিন্তু আমার তো মনে হয় ভীম অর্জুনই তোমার বেশি প্রিয়, তাই না? ভাতৃবিরোধের পরিষ্কার ছক। কথাটা এমন ভাবে বললেন শকুনি যে যুধিষ্ঠিরের গায়ে লাগবেই। ঠিক তাই হলো। ক্রমশ প্রচন্ড টেনশনের মুহূর্তে নিজেকে আর সামলাতে পারলেন না যুধিষ্ঠির। ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, তুমি একটা মূর্খ। আমাদের ভাইদের মধ্যে কতখানি ভালোবাসা আছে সেটা না জেনে বুঝেই আমাদের মধ্যে ভেদ সৃষ্টি করতে চাইছো। এ তোমার অন্যায়। শকুনি জানতেন তার কথায় যুধিষ্ঠির রেগে যাবেনি, এবং তার কথাকে ভুল প্রমাণ করতে নকুল সহদেবের মতো ভীম অর্জুনকেও পণ রেখে বসবেন। দেখলেন তার কথার চালে কাজ হচ্ছে, তাই সঙ্গে সঙ্গে নিজের ভোল বদলে ফেললেন। অসাধারণ অভিনয়। নিজেকে একেবারে হীন প্রতিপন্ন করে শকুনি যুধিষ্ঠিরকে বললেন, এই দেখো, তুমি রাগ করছো কেন? মদো মাতালরা খানা খন্দে পড়ে কত বাজে কথা বলে। জুয়া খেলায় মত্ত জুয়ারিরাও মনর্থক বাজে বকে, এমন ভুলভাল বকে যা কোনোদিন স্বপ্নেও হয়তো ভাবেনি। কিন্তু তুমি আমাদের মধ্যে বড় এবং রাজাও বটে। আমার কথায় ভুল ধরো না, এই আমি ক্ষমা চাইছি তোমার কাছে। শকুনি শুধু জুয়া খেলায় ওস্তাদ নন, কথার চালেতেও ওস্তাদ। তার কথার মধ্যেও পাশার চাল। অতি সংকীর্ণ বিষাক্ত মনে শুধুই শয়তানি। এজন্যই সকলে এড়িয়ে চলেন তাকে। কপাল দোষে তার মুখে পড়ে গেছেন নিপাট ভালো মানুষ যুধিষ্ঠির। ধূর্ত হিংস্র লোকের পাল্লায় পড়লে সৎ সরল মানুষদের যে কি দুর্গতি হয় তা আমাদের সকলেরই জানা। যুধিষ্ঠিরের যতই ধর্মজ্ঞান থাকুক, কপট জুয়ারির কূট কৌশলের কাছে তিনি নাবালক মাত্র। শকুনির মনস্তাত্ত্বিক চাপে অস্থির যুধিষ্ঠির তার প্রিয় ভাই অর্জুনকে পণ পণ ধরে বসলেন এবং হারলেন, তারপর ভীমকেও। শকুনি বললেন, দেখো যুধিষ্ঠির, তুমি তো তোমার সব সম্পদ এবং ভাইদের পণে হারিয়েছ, আর যদি কিছু থাকে তাই দিয়েই না হয় খেলো। যুধিষ্ঠির ভেবে দেখলেন তার কাছে তিনি নিজে ছাড়া আর কিছুই নেই। প্রিয় ভাইদেরই যখন তিনি হারিয়েছেন, তখন আর নিজের জীবনের মূল্য কোথায়? যুধিষ্ঠির নিজেকেই পণে রাখলেন এবং শকুনি যথারীতি দান ফেলে তাকেও জিতে নিলেন। লক্ষণীয় বিষয় এটাই, মহাভারতকার শকুনির প্রত্যেকটা দানের ক্ষেত্রেই সঠতাপূর্বক শব্দটি উচ্চারণ করছেন, অর্থাৎ আঙুলের কারসাজিতে দ্রুত ঘুঁটি উল্টিয়ে এবং গণনায় গোলমাল করে শকুনি সব কটা বাজি জিতে গেলেন। যুধিষ্ঠির এতক্ষণে বোধহয় হাঁপ ছেড়ে বাঁচলেন। আপদের খেলাটা শেষ হলো। পণ রাখার মতো যখন আর কিছুই থাকে না, তখন মানুষ নিজেকে বাজি রাখে। বিধ্বস্ত হতাশ যুধিষ্ঠির হাত গুটিয়ে নিলেও শকুনি কিন্তু নিশ্চিন্ত হলেন না। তার খিদে যে তখনও মেটেনি। শকুনি দেখেছেন পঞ্চপাণ্ডব যেদিন ভারত সেরা রূপবতী ও গুণবতী দ্রৌপদীকে স্বয়ম্বর সভা থেকে জিতে এনেছেন, সেদিন থেকে দুর্যোধনের রাগ আর হতাশাটা বেড়েছে। বেড়েছে তার বন্ধু কর্ণেরও। যতক্ষণ না দ্রৌপদীর কর্তৃত্ব পাচ্ছেন দুর্যোধন, ততক্ষণ তার ঈর্ষার আগুন নিভবে না। শকুনি এবার দুর্যোধনের হাতে তুলে দিতে চান সেই অভাবনীয় উপহারটি। ভীমকে পণে রাখার পর এবং জিতে নেওয়ার পর তিনি আশা করেছিলেন
যুধিষ্ঠির এবার দ্রৌপদীকে পণে রাখবেন, কিন্তু দ্রৌপদীর কথা তার মাথাতেই এলো না। তিনি নিজেকেই পণ রাখলেন। শকুনি লক্ষ্য করছিলেন, শুরু থেকে একবারও পাশা চালার সুযোগ পাননি যুধিষ্ঠির, প্রথম থেকেই হারছেন। একটা সুযোগ পাওয়ার জন্য তিনি কতখানি মরিয়া। শকুনির একটা ভুলে যদি যুধিষ্ঠির দান ফেলার সুযোগ পেয়ে যান এবং জিততে থাকেন, তবে পণে হারানো সবকিছু ফেরত পেতে থাকবেন। তাকে সেই সুযোগ তো দেওয়া যাবে না। তাই শকুনি জেতার জন্য কপটতা অবলম্বন করেছেন। এখন তার একটি মাত্র প্রাপ্তি শুধু বাকি আছে, দ্রৌপদী। হতাশ যুধিষ্ঠিরকে খুব বুদ্ধি করে একটা কথা বললেন শকুনি, যাতে একটু ধাক্কা খাবেন তিনি। শকুনি বললেন, তুমি বড় অন্যায় করে ফেললে যুধিষ্ঠির। পণ দেওয়ার মতো এখনো কিছু বাকি থাকতে কেউ নিজেকে পণে রাখে? নিজেকে হারানো তো মহাপাপ। সচকিত হলেন যুধিষ্ঠির। তিনি পাপ করেছেন? তার পণ রাখার মতো কিছু বাকি ছিল? একটা দান জেতার সুযোগ এখনো তাহলে আছে? উৎকর্ণ হলেন যুধিষ্ঠির। মরুভূমিতে ক্লান্ত পথহারা মানুষ যেমন এক ফোঁটা জলের জন্য কাতর হয়, সেইভাবে যুধিষ্ঠির তাকালেন শকুনির দিকে। আর তখনই নেমে এলো শকুনির সেই কূট প্রস্তাবটি, তুমি তো তোমার পত্নীকে এখনো পণে রাখোনি, তাকে পণে রেখে তুমি জিতে নাও, নিজেকে মুক্ত করো। নিজের স্ত্রীকে যে পণে রাখা যায় এ কথা যুধিষ্ঠির হয়তো স্বপ্নেও কখনো ভাবেননি, কিন্তু সেই চরম অভাবিত অন্যায় আচরণেও যে যুধিষ্ঠিরকে প্রবৃত্ত করলেন শকুনি, এখানেই তার কূট বুদ্ধির মুন্সিয়ানা। দিশেহারা যুধিষ্ঠির উদ্ভ্রান্তের মতো পণ রেখে বসলেন দ্রৌপদীকে। দেরি করলেন না শকুনি, সঙ্গে সঙ্গে দান ফেলে তাকেও জিতে নিলেন। ঠান্ডা মাথায় কিভাবে সর্বসমক্ষে সবচেয়ে জঘন্য কাজটি করা যায় তা দেখিয়ে দিলেন শকুনি। তিনি কথা দিয়েছিলেন দুর্যোধনকে, পাণ্ডবদের রাজ্য এবং রাজলক্ষ্মী সব তাকে এনে দেবেন। কথা রেখেছেন তিনি। দুর্যোধন কর্ণের বিজয়োল্লাসের মাঝে পরম তৃপ্তিতে বসে বিজয়ীর হাসি হাসছেন শকুনি। তিনি দুর্যোধনের হাতে যে উপহার তুলে দিয়েছেন তা তার পিতাও কোনোদিনও দিতে পারেনি, তার প্রিয় বন্ধু কর্ণ কোনোদিনও দিতে পারেনি। সেটা হলো চিরকালের জন্য পাণ্ডবদের ওপর একচ্ছত্র আধিপত্য। সারা সভা তখন উত্তাল হয়ে উঠেছে প্রবল ধিক্কারে। ভীষ্ম, দ্রোণ, কৃপ লজ্জায়, আশঙ্কায়, বেদনায় ঘামতে ঘামতে একেবারে চিত্রার্পিতের মতো স্থির হয়ে গেছেন। বিদুর মাথায় হাত দিয়ে নতমস্তকে বসে আছেন। এতক্ষণ ধরে ধৃতরাষ্ট্র বারবার জিজ্ঞেস করে যাচ্ছিলেন, শকুনি জিতেছে তো? আর এখন তার মুখের মধ্যে আনন্দের বিচ্ছুরণ। দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন শকুনি, আজ তিনি সফল, চূড়ান্তভাবে সফল। সময় এবং সুযোগের সদ্ব্যবহার করে পুরো রাজবংশকে প্রায় স্বনিয়ন্ত্রণে এনে ঠান্ডা মাথায় নিখুঁত কৌশলে এমন লুঠতরাজ চালিয়ে গেলেন যে তার বুদ্ধিকে তারিফ না করে পারা যায় না। সেই বুদ্ধির শক্তি এমনই যে ভীষ্মের মতো শক্তিমান পুরুষ হস্তিনাপুরের প্রধান রক্ষক হয়ে রইলেন নিষ্ক্রিয়, শক্তিহীন। দ্রোণ ও কৃপের অস্ত্রবিদ্যা ও গুরুর মর্যাদা হয়ে গেল স্তিমিত। মহাভারতের বিবেক, বিদুরের কণ্ঠ অবরুদ্ধ। ধর্মনিষ্ঠ ক্ষত্রিয় বীর পঞ্চপাণ্ডব এবং ইন্দ্রপ্রস্থের রাজলক্ষ্মী দ্রৌপদী দাসত্বে পরিণত, বাক শক্তিহীন, পদানত। এত বড় জয় শকুনির, কিন্তু তিনি উচ্ছ্বাসহীন। দুর্যোধন, কর্ণ, দুঃশাসনের মতো উল্লাসে ভাসছেন না তিনি। গর্বে, তৃপ্তিতে, বিজয়ের আনন্দে তিনি তখন মিটি মিটি হাসছেন। সেই হাসি ক্রূরতা আর কপটতায় ভরা। অন্যায় পথে সংঘটিত হয়েছে এই বিজয়, তাই আনন্দের রোশনাইয়ের ভেতরেই রয়ে গেছে সমূলে ধ্বংস হওয়ার বীজটাও। সেটি বোঝার ক্ষমতা নেই দুর্যোধন এবং কর্ণের। এমনিতে শকুনির আনিত এই বিরাট জয়ের ফলে চিরকালের মতো পাণ্ডবদের ওপর প্রভুত্ব পেয়ে গেলেন দুর্যোধন, যা কোনোদিনও যাওয়ার নয়। কিন্তু ওই যে
অন্যায় অধর্মের মধ্যেই থাকে তার বিনাশের বার্তা। দুর্যোধন কর্ণরা এতই উদ্ধত, অসভ্য, বেপরোয়া হয়ে উঠলেন যে তাদের কাণ্ডজ্ঞান হারিয়ে গেল। হাত বাড়ালেন আগুনের দিকে, যে আগুনের নাম দ্রৌপদী। এরপর থেকে যা যা ঘটলো তা পাণ্ডবদের কাছে যেমন চূড়ান্ত অপমানজনক হয়ে দাঁড়ালো, তেমনি কৌরবদের পতনের পথটাও নির্মিত হয়ে গেল। এই পর্বে শকুনির তেমন কোনো ভূমিকা নেই। সভার রাশ দুর্যোধনের হাত থেকে চলে গেছে কর্ণের হাতে। হঠকারী, বিবেক বিবেচনাহীন কর্ণ যা করলেন তাতে শকুনির এনে দেওয়া অমূল্য উপহারটি হাতছাড়া হতে চলল দুর্যোধনের। কিন্তু মূঢ় দুর্যোধন বুঝতে পারলেন না সেটা। ভীম অর্জুনকে খেপিয়ে তোলা যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারেননি দুর্যোধন এবং কর্ণ, এমনকি শকুনিও। তিনি দুর্যোধন কর্ণের অভব্যতাকে নিবারণের কোনো চেষ্টাই করলেন না। জয়ের আনন্দে এতই মশগুল তিনি, বরং খুশি হলেন দুঃশাসন দ্রৌপদীকে দাসী বলে সম্বোধন করায়। অদ্ভুত চরিত্রের মানুষ এই শকুনি। সুদূর গান্ধার থেকে এসেছিলেন হস্তিনাপুরে ভগিনীপতি ধৃতরাষ্ট্রের আশ্রয় দিনের পর দিন কাটিয়ে যেতে। তার কোনো সংকোচ হলো না। আমরা অনুমান করতে পারি খেলা চলাকালীন বিদুর যেমন স্পষ্ট কণ্ঠে তার সমালোচনা করেছিলেন, তেমন কথা অন্য সময় নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। বিদুর বলেছিলেন আগেই যেটা বলা হয়েছে, পার্বত্য গান্ধার রাজ্যের মানুষ শকুনির স্বভাবই হলো ছলনা, কপটতা করা। ওকে পাঠিয়ে দেওয়া হোক নিজের বাড়িতে। কিন্তু এসবে কোনো লজ্জা হয় না শকুনির। হস্তিনাপুরে থেকে রাজসুখ ভোগের নেশা তার এমনই পেয়ে বসেছিল যে এসব কথা তার গায়ে লাগে না, সব তার গা সওয়া। আবার পাশা খেলায় জিতে উন্মত্ত অসভ্যের মতো কর্ণ দুর্যোধনরা যেটা করলেন, শকুনিকে কিন্তু তেমনটা উল্লসিত হতেও দেখছি না। চূড়ান্ত শঠতা করেও, সর্বসমক্ষে নিন্দিত ধিক্কৃত হয়েও তিনি যেভাবে শান্ত, প্রায় ভাবলেশহীন হয়ে দুর্যোধনের পাশটিতে বসে রইলেন, তা শুধু অতি ক্রূর ও খল স্বভাবের মানুষের মধ্যেই দেখা যায়। সেই সঙ্গে এটাও বোঝা যায় পাশা খেলায় জিতে একসঙ্গে রাজ্য এবং রাজলক্ষ্মী দুর্যোধনকে উপহার দেওয়াটাই তার লক্ষ্য ছিল। কর্ণ দুর্যোধনের মতো তীব্র পাণ্ডব বিদ্বেষ তার ছিল না, কিংবা দ্রৌপদীর প্রতি তাদের মতো আকর্ষণ বোধও শকুনির অন্তত ছিল না। দ্রৌপদীর অসম্মানকে কেন্দ্র করে একসময় উত্তাল হয়ে উঠল রাজসভা। ভীমের মারণ প্রতিজ্ঞায়, দ্রৌপদীর অগ্নিসম বাক্যে এবং বিদুর গান্ধারীর তিরস্কারে বিচলিত হলেন ধৃতরাষ্ট্র। বাধ্য হলেন পাণ্ডবদের দাসত্ব থেকে মুক্তি দিতে। ক্রুদ্ধ মেজাজে তারা ফিরে গেলেন ইন্দ্রপ্রস্থে। এর আগে কোনো কারণে হয়তো ভিতরের ঘরে চলে গিয়েছিলেন সপার্ষদ দুর্যোধন। পাণ্ডবরা দাসত্ব থেকে মুক্তি পেয়েছেন এবং রথ, অস্ত্র ইত্যাদি ফেরত পেয়েছেন সেটা তারা জানেন। কিন্তু সমস্ত সম্পদও যে ধৃতরাষ্ট্র বিদায় গমনকালে যুধিষ্ঠিরকে ফেরত দিয়ে দিয়েছেন সেটা তারা জানতেন না। সভায় তখন তাদের মধ্যে একমাত্র দুঃশাসন ছিলেন। তিনি এসে দুর্যোধনকে বলছেন, কষ্ট করে যা কিছু আমরা লাভ করেছিলাম বুড়োটা সবই পাণ্ডবদের ফেরত দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আলোচনায় বসে গেলেন দুর্যোধন, এবং কিছুক্ষণ পর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ক্রুদ্ধ ভীমার্জুনের ভয় দেখিয়ে তিনি আবারও পাশা খেলার প্রস্তাব পাশ করিয়ে নিলেন। ধৃতরাষ্ট্রকে আশ্বস্ত করে দুর্যোধন বললেন, খেলায় জয় নিয়ে কোনো চিন্তা নেই, কারণ তার মামা বিশেষ কৌশল করে জিতে নিতে পারবেন। তবে যেভাবে তিনি প্রস্তাব রাখলেন তাতে নিশ্চিতভাবেই মনে হয় এর পিছনেও রয়েছে শকুনিরই পরামর্শ। কোন যুক্তিতে ধৃতরাষ্ট্রকে টলানো যায় তা শকুনির চেয়ে ভালো কেউ বোঝেন না। এবং এবারের পাশা খেলার পণ কি রাখা হবে সেটাও শকুনিরই স্থির করে দেওয়া। হয়তো শকুনি দুর্যোধনকে বলে থাকবেন ধৃতরাষ্ট্রকে ভয় দেখাতে ভীমের নাম করে। ধৃতরাষ্ট্র ভীমকে বড্ড ভয় পান। ভীমের ভয় দেখিয়েই দুর্যোধন আদায় করে নিলেন ধৃতরাষ্ট্রের সম্মতি, এবং যে পণের কথাটা স্থির হলো এটাও শকুনি ছাড়া আর কারোর কীর্তি নয়।
আগের বারের মতো অসভ্যতা অভদ্রতা আর নয়। পরের পর দান ফেলে সবকিছু কেড়ে নেওয়াও আর হবে না। এবার একবারই দান ফেলা হবে। এবার ভদ্রভাবে খেলা হবে। যে হারবে তার 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস চলাকালীন ধরা পড়ে গেলে আবারও একইভাবে বনবাস আর অজ্ঞাতবাস, অর্থাৎ 13 বছর বাইরে কাটিয়ে ফিরে আসা যাবে নিজেদের রাজ্যে, যদিও একটা ছোট্ট কথা জুড়ে দেওয়া আছে এর সঙ্গে। অজ্ঞাতবাস চলাকালীন ধরা পড়ে গেলে আবারও যেতে হবে বনবাসে। দুর্যোধনের হাতে এত গুপ্তচর যে ওই ধরে ফেলার ব্যাপারটা কোনো সমস্যারই নয়। এইভাবে সারাটা জীবন পাণ্ডবদের বনবাসী করে দেওয়ার এক নিখুঁত ছক। আগের বার জয়ের স্বাদ বেশিক্ষণ উপভোগ করা যায়নি। এবার সুযোগ থাকছে সেই আস্বাদন কালকে দীর্ঘায়িত করার। এমন বুদ্ধি শকুনি ছাড়া আর কার হতে পারে? সকলের নিষেধ সত্ত্বেও ধৃতরাষ্ট্র পাণ্ডবদের মাঝপথ থেকে ডেকে পাঠালেন আবার পাশা খেলায় বসতে। সভাসদদের অবাক করে দিয়ে যুধিষ্ঠির সভায় প্রবেশ করলেন সপরিবারে। মহাভারতকার বলছেন, শকুনির সঠতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হয়েও যুধিষ্ঠির খেলতে এসেছেন, কারণ তার রাজধর্ম। প্রথমবারের মতো এবারও তাকে স্বাগত জানালেন শকুনি। পাশা খেলা সম্পর্কে যা কিছু বলার তা তিনিই বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র তোমাদের যে সবকিছু ফিরিয়ে দিয়েছেন তা ভালোই করেছেন, তবে এবারের পণ রাখা হবে একবার। যদি আমরা হেরে যাই তবে মৃগ চর্ম পরে সকলে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস করব। অজ্ঞাতবাসের সময় যদি আমাদের ধরে ফেলতে পারো তাহলে আবারও 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস পালন করব। তোমরা হেরে গেলেও এই একই নিয়ম। ঠিকঠাক ভাবে শর্ত পালন করলে 13 বছর পর ফিরে আসা যাবে। শকুনি একথা বলার পরেই সভাসদরা উদ্বিগ্ন হয়ে হাত তুলে বারণ করতে লাগলেন যুধিষ্ঠিরকে। বলা বলি করতে লাগলেন, হায় রে, পাণ্ডবদের যে কি বিপদ আসছে কেউ ওদের বুঝিয়ে দিচ্ছে না। ওরা কি নিজেরাও বুঝতে পারছে না? সবই শুনতে পাচ্ছেন যুধিষ্ঠির। বিপদ যে কি আসতে চলেছে তাও বুঝতে পারছেন। তবু তিনি এগোলেন তার আসনের দিকে। মহাভারতের কবি বলছেন, যুধিষ্ঠির বুদ্ধিমান। তিনি বুঝতে পারছেন কৌরবদের বিনাশকাল ঘনিয়ে আসছে এইভাবেই। এটাই কালের নিয়ম। তিনি সত্যধৃত, রাজধর্মের অমর্যাদা করবেন না। শকুনিকে যুধিষ্ঠির বললেন, দূত ক্রীড়ায় আমাকে ডাকা হয়েছে, রাজা হয়ে তা অগ্রাহ্য করব কি করে? চলো, এই পণেই তোমার সঙ্গে খেলবো। রাজরক্ত কথা বলছে যুধিষ্ঠিরের শিরায় শিরায়। অন্যরা যেখানে ভয় পাচ্ছেন তিনি সেখানে এগিয়ে যাচ্ছেন পরম সাহসে, ক্ষত্রিয় বীরের মাহাত্ম্যে, বিপদকে তৃণজ্ঞান করে। তার কাছে রাজ্য সম্পদের চেয়ে বেশি মূল্যবান তার ধর্ম, তার সত্য। যারা এই জাগতিক বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেয় তারা কখনো বুঝতে পারবে না যুধিষ্ঠিরের এই মানসিকতা। চরম বিপন্নের মুহূর্তেও তিনি তার ধর্ম থেকে বিচ্যুত হতে চান না, বরং কৌরবদের আসন্ন বিনাশ সম্পর্কে তিনি দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন। মহাভারতের কবি যুধিষ্ঠির সম্পর্কে বলছেন, মহাবুদ্ধি, অত্যন্ত বুদ্ধিমান। আমরা মনে করি যুধিষ্ঠিরের বুদ্ধি নাশ হয়েছে, বুদ্ধি ভ্রংশ হয়েছে, কিন্তু মহাভারতের কবিতা বলছেন না, বলছেন তিনি অত্যন্ত বুদ্ধিমান। আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই সঠিক নয়, ওটা একটু সঠিক করা প্রয়োজন আছে। যুধিষ্ঠিরের এখন মনে পড়ছে শ্রীরামচন্দ্রের কথা। সোনার হরিণ হয় না জেনেও ধরতে গিয়েছিলেন তাকে, অর্থাৎ বিপদকালে বুদ্ধি নাশ হয়। এখন যেমন হয়েছে জ্যাঠা ধৃতরাষ্ট্রের। যুধিষ্ঠির এমনটা ভাবছেন, কিন্তু আমাদের ঠিক তা মনে হয় না, বরং অন্য রকম মনে হয়। এই মুহূর্তে দুই মহাকবি বাল্মীকি এবং ব্যাসদেব দুজনের কাব্যই এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। ইতিহাস কি এভাবেই পুনরাবর্তন করে?
চরিত্রগুলো বদলে গেলেও ভাবটা প্রায় অপরিবর্তিত। রামায়ণের রাবণ যেন এখানে দুর্যোধন, রাবণ প্রেরিত মারীচ এখানে দুর্যোধন নিযুক্ত শকুনি। মারীচের মতো শকুনিও যে একজন মায়াবিদ তা পরে দেখব। রামায়ণের সীতার স্থানে এখানে দ্রৌপদী, অধর্ম নাশের প্রধান উপলক্ষ। একজন জন্মেছেন ভূমি থেকে, আর একজন আগুন থেকে। আর শ্রীরামের জায়গায় এখানে যুধিষ্ঠির। দুজনেই মহাকাব্যের টার্নিং পয়েন্টে এসে হয়ে গেলেন আত্মসম্বিত হারা, যেটা তারা জীবনে আর কখনো এমনটি হয়নি। তারাই বিধাতা নির্দিষ্ট পুরুষ, এই দুই মহাকাব্যকে অন্তিম গতি দেওয়ার জন্য। আর এর ফলেই রাবণ এবং দুর্যোধন, অধর্ম শক্তির দুই প্রতিমূর্তি, চরম আঘাতটা হানার সুযোগ পেয়ে গেল এবং পা বাড়ালো অনিবার্য বিনাশের পথে। দ্বিতীয়বার পাশা খেলার আগে মহাভারতকার একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। শকুনির মায়া বলের কথা জেনেও যুধিষ্ঠির আবার পাশা খেলতে এলেন। জানশ্চ শকুনের মায়াং পার্থ দূত মিয়াত পুনঃ। হরিদাস সিদ্ধান্তবাগীশ এই মায়া শব্দটির অর্থ শঠতা করলেও এর অন্যতর এক তাৎপর্য রয়েছে। সে প্রসঙ্গে আলোচনা করা আজকে আর সময় হবে না, আগামী দিন সেই প্রসঙ্গে একটু আলোচনা করব। এবং এই মায়া বিষয়টা, যেটা শকুনির অন্যতম বৈশিষ্ট্য, প্রথমেই বলেছিলাম সর্বশেষ বৈশিষ্ট্য হিসেবে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আজ পর্যন্ত কেউ আলোচনাই করেননি। অথচ এই মায়ার মধ্যেই লুকিয়ে আছে পাশা খেলায় শকুনির জেতার আসল রহস্য। যাই হোক, এই দ্বিতীয়বারের পাশা খেলার ব্যাপারে মহাভারতের কবিকে বেশি শব্দ খরচ করতে হয়নি, এক বাক্যেই সবটা বলা হয়ে গেছে। যুধিষ্ঠির পণ ধরলেন, শকুনি হাতে পাশা তুলে নিলেন এবং নিক্ষেপ করেই বললেন জিতে গেছি। মহাভারতে যুধিষ্ঠিরের সঙ্গে শকুনির পাশা খেলা হয়েছে এই দুবারই, আর কখনো হয়নি। রাজশেখর বসু 3বার উল্লেখ করেছেন রাজসূয় যজ্ঞে নাকি হয়েছিল, কিন্তু মহাভারতে আমরা সেটা পাচ্ছি না। অন্তত হরিদাস সিদ্ধান্ত বাগীশের যে মহাভারতকে অথেন্টিক ধরা হয়, রবীন্দ্রনাথও ধরেছেন, সেখানে এই দুবারের পাশা খেলার কথাই আছে। রাজযন্ত্রকে আশ্রয় করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কণ্ঠরোধ করে শকুনি দুর্যোধনরা হীন উপায়ে পাণ্ডবদের যথা সর্বস্ব আত্মসাৎ করলেন। এর পরিণাম যে ভয়াবহ হবে তা সমস্ত সভাসদ তখনই বুঝে গিয়েছেন। দুর্যোধন, কর্ণ আর দুঃশাসনের জঘন্য আচরণ ও বাক্যে ক্ষেপে গিয়ে ভীম প্রতিজ্ঞা করেছিলেন, দুর্যোধন, কর্ণ, শকুনি ও দুঃশাসনের রক্তপান করবে রণভূমি। অর্থাৎ আজকের যিনি বিজয়ী, যিনি আজকে গর্বে মাটিতে পা ফেলতে পারছেন না, সেদিনই লেখা হয়ে গিয়েছিল তার মৃত্যু সংবাদ। তার কথা, ভীমের কথার রেশ ধরে ক্রুদ্ধ সহদেব শকুনিকে বললেন, গান্ধার রাজ্যের তুই তো কুলাঙ্গার। ওরে মূর্খ, শুনে রাখ, ভীমসেন যা বলেছেন সেটাই হবে। তোর ব্যবস্থা আমি করব। ক্ষমতা থাকে তো আটকাবি। তোর গায়ে যদি ক্ষত্রিয়ের রক্ত থাকে তবে আসিস যুদ্ধক্ষেত্রে, সকলের সামনে তোকে মারব। এসব কথায় শকুনির কোনো তাপ উত্তাপ নেই। তিনি নিশ্চিন্ত, মুচকে মুচকে হাসছেন। পাণ্ডবরা আর এই সুযোগ পাবে না। দুর্যোধন বৃক্ষে পরগাছা হয়ে সারাটা জীবন সুখে কাটিয়ে দেওয়ার চিন্তায় শকুনি বিভোর। হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থে যতই খাত্র ধর্মের জয়গান গাওয়া হোক, তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অক্ষত্রিয়চিত কুটিল পথে ঘুরে বেড়াতে এই গান্ধার রাজকুমারের লজ্জা হয় না। দুর্যোধন যে তাকে মাথায় তুলে রেখেছেন। শ্রীকৃষ্ণ বড় সুন্দর একটি উপমা দিয়েছিলেন বিবদমান দুই পক্ষকে নিয়ে। এই বনবাস পর্ব শেষে সঞ্জয় যখন এসেছিলেন উপপ্লব্য নগরে পাণ্ডবদের শান্ত হতে ধৃতরাষ্ট্রের বার্তা নিয়ে, সেখানে তিনি রাজ্য ফেরত দেবার কোনো কথাই বলেননি, শুধু বলেছিলেন শান্ত থাকতে, যুদ্ধ না করতে।
এই শুনে শ্রীকৃষ্ণ খুব ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি অনেক কথা বলেছিলেন, তার মধ্যে একটি উপমা দিয়েছেন, অসাধারণ উপমা। এত সুন্দর লেগেছিল এই উপমাটি মহর্ষি ব্যাসের, তিনি মহাভারতের শুরুতেই উপমাটিকে স্থাপন করেছেন। এবং আজ যে আমরা শ্রাদ্ধ কর্ম করি, দীর্ঘকাল ধরে যে প্রথা চলে আসছে, সেখানে ওই শ্লোক দুটি উচ্চারিত হয়, তার মানেটা নিয়ে আমরা ভাবি না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মহাভারতের সার সংক্ষেপ যেন তার মধ্যে আছে। শ্রীকৃষ্ণ এখানে দুটি বৃক্ষের কথা বলেছেন, একটি ধর্মবৃক্ষ যেখানে অবস্থান করছেন পাণ্ডবরা, আর একটি অধর্ম বৃক্ষ যেখানে রয়েছে কৌরবরা। সেই অধর্ম বৃক্ষের প্রধান দুটি শাখা, যা চারিদিকে বিস্তার করেছে তার অধিকার ও প্রতিপত্তি, সেই শাখা দুটি হলেন শকুনি, আর মূলটা হলেন ধৃতরাষ্ট্র। বাকিগুলো আজকে বলছি না, যার যার চরিত্র আলোচনা সেই দিনে বলবো। দুঃশাসন নিয়ে আলোচনা আমাদের নেই, দুঃশাসনটা বলে দিই। তিনি হলেন ওই পত্র পুষ্প ইত্যাদি বাহার, অন্যায়ের বাহার হচ্ছেন দুঃশাসন। বাকিদের কথা অন্যদিন হবে। বাস্তবিক শকুনির সৌজন্যে এই সভা পর্বে যে বিস্তার ঘটল দুর্যোধন বলয়ের, তাতে এমন উপমা যথার্থ। দুর্যোধনের কাছে এটা বাস্তবিক বিশ্বজয়ের তুল্য। আজ এই পর্যন্তই থাক, এর পরবর্তী প্রসঙ্গ আবার আগামী দিন, আগামী মাস। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।